আচ্ছা, চিত্রনাট্যকারের ভূমিকাটা তাহলে কি? আমরা বাংলাদেশে এই জিনিসটা করা হয় না, সেটা হচ্ছে কনসেপ্ট বা আইডিয়া ডেভেলপমেন্ট। এই জিনিসটা বাংলাদেশে সাধারণত করা হয় না, সরাসরি আমাদের বলে বাইলেই খানিয়ে আসেন। কিন্তু সারা দুনিয়ার চর্চা হচ্ছে যে আপনি আগে আইডিয়াটা ডেভেলপ করবেন, যে জিনিসটা কি হবে, কোন বিষয়বস্তু হবে, কি বলবেন এটা দিয়ে, চরিত্রটা কেমন হবে, দ্বন্দ্বটা কোন বিষয় নিয়ে হবে, এগুলো নির্ধারিত করা হয়। এটাকে বলে কনসেপ্ট বা আইডিয়া। কনসেপ্ট বলে জিনিসটাকে। এই কনসেপ্টটা নিয়ে আপনি মূলত মার্কেটিং শুরু করবেন, যে আমি এই ধরনের একটা চিত্রনাট্য লিখতে চাচ্ছি, আপনাদের কি এটা লাগবে কিনা। এবং চিত্রনাট্যকার কিন্তু ধাপে ধাপে করবে। আপনি আহ, পুরোটা মানে আপনি ইয়ে করবেন না, মানে পুরো প্রথম থেকে লেখা শুরু করবেন, ব্যাপারটা এরকম না। আসলে আসলে এরকম না। সেটা তাহলে কি ধাপে ধাপে, এই ধাপে ধাপে কি করতে হয় এখানে খুব সংক্ষেপে বলছি, কিন্তু ডিটেল আরো আরো পরে ডিটেইল বলবো। তবে এখানে যেটা বলছি সেটা হচ্ছে, প্রথমে আপনি সিনপসিস লিখবেন। সিনপসিস মানে গল্প সঙ্গে পুরো গল্পটা একবারে বলে দিবেন। তারপরে হচ্ছে যে সিকোয়েন্স আকারে লিখবেন, যে এখানে সাধারণত একটা সিনেমাতে 8টা থেকে 12টা সিকোয়েন্স হয়, 8টা হলো ব্যাকরণ সম্মত। তারপর হচ্ছে ওয়ান লাইনার বা প্রতিটি দৃশ্যের সংক্ষিপ্ত বিবরণ লিখবেন, এবং তারপরে ওই দৃশ্য পরিকল্পনার মধ্যে সংলাপগুলো লিখবেন। এ হচ্ছে একটা চিত্রনাট্য লেখার সহজ বুদ্ধি। এবং আরেকটা হচ্ছে নির্মাণ পরবর্তী অংশগ্রহণ, হচ্ছে যে ইউনিটের সঙ্গে থাকা। বাংলাদেশে এটা খুব জরুরি না, তবে ইউনিটের সঙ্গে থাকলে যেটা হয় যে কখনো কখনো হইতে পারে যে চিত্রনাট্য নতুন করে কোনো দৃশ্য লিখতে হইতে পারে, বাদ দিতে হইতে পারে, কোনো দৃশ্য পরিবর্তন করতে হইতে পারে। তো সেই জন্য চিত্রনাট্যকার শুটিং এর সময় থাকাটা ভালো। ঠিক আছে, এ হচ্ছে মোটামুটি বিষয়। সোজা হলো যে একটা হলো ক্যামেরার সামনে যেই লোকটা আছে তাদের জন্য লেখা হয়, আরেকটা হচ্ছে ক্যামেরার পিছনের লোকের জন্য লেখা হয়। সাধারণত চিত্রনাট্যকার এই স্ক্রিপ্ট বা আর্টিস্ট স্ক্রিপ্ট বা অভিনয় শিল্পী চিত্রনাট্য, এই জিনিসটা লিখে থাকে চিত্রনাট্যকার। আর শুটিং স্ক্রিপ্ট যেটা আছে সেইটা পরিচালকের চিত্রনাট্য। শুটিং স্ক্রিপ্ট এবং আর্টিস্ট স্ক্রিপ্টের প্রধানতম পার্থক্যটা হচ্ছে যে এইটার একটার মধ্যে ক্যামেরা এবং শটগুলি লেখা থাকে, আর আরেকটার মধ্যে লেখা থাকে না। অভিনেতার জন্য যে চিত্রনাট্য লেখা হয় সেটার মধ্যে শট লেখার দরকার নাই, কিন্তু পরিচালকের জন্য যেটা লেখা হয় সেটার মধ্যে শট লেখার জরুরি। শটগুলি কি কি হবে সেটা লেখা জরুরি। এই হচ্ছে শুটিং স্ক্রিপ্ট এবং আর্টিস্ট স্ক্রিপ্টের পার্থক্য। চলচ্চিত্র, টিভি নাটক ও ওয়েব সিরিজের চিত্রনাট্যের ভিন্নতা খুব বেশি নাই। চিত্রনাট্য হচ্ছে 90 এবং 150 মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকে, এবং এটা একটা গল্প, এবং দৃশ্য সংখ্যা থাকে 50 থেকে 80টা। কাহিনী একটানা চলতে থাকে, দর্শককে পুরো সিনেমা একসাথে একটানা দেখতে হয়। চলচ্চিত্রের মধ্যে গভীরতা থাকতে হয়, গল্পটি নির্দিষ্ট বাক্যে বাঁধা থাকে। আচ্ছা, টিভি নাটক 1 বা 2টি পর্বের মধ্যে শেষ হয়ে যায়। এটি সাধারণত ধারাবাহিক ভাবে পরিচালিত হয়, আহ, এবং এটি সাধারণত তো যখন মানে সিরিয়াল হয় আর কি, আহ, একটা পর্বে সাধারণত 20টা দৃশ্য থাকতে পারে, আবার 10টাও থাকতে পারে। যদি 40 মিনিটের হয় তাহলে হলো 20টা, আর যদি 20 মিনিটের হয় তাহলে 10টা। মানে এপিসোড গুলি যদি এরকম ভাবে হয়। এবং এগুলো টিভি নাটকের এগুলো হলো অল্প গতি এবং অল্প বাজেটের হয়। আসলে গল্পটাই এরকম। এই যে এখানে বলছি 30 মিনিট থেকে 60 মিনিট। ওয়েব সিরিজের চিত্রনাট্যের ক্ষেত্রে কি হয়, ওয়েব সিরিজে অনেক বেশি দৃশ্য থাকে, প্রতিটি পর্বে 20 থেকে 30টি দৃশ্য থাকতে পারে। এটি গল্পকে ধীরে ধীরে প্রকাশ করে, এবং প্রতিটি পর্বে চরিত্র কাহিনী গভীরতা বাড়িয়ে চলে, অনেকটা সিনেমাটিক স্টাইলে হয়। এবং ওয়েব সিরিজের চিত্রনাট্য অনেক সময় ভিন্ন ভিন্ন সাবপ্লট থাকে, এবং একে একে গল্পের মোড় পাল্টায় থাকে। নর্মালি যেটা হয় যে ওয়েব সিরিজটা ধরে নেওয়া হয় যে সিনেমার মতো একটু জটিল হবে, আর টেলিভিশন যে প্রোডাকশনটা হয় সেটা খুবই সাধারণত আটপৌরে ঘটনা, পারিবারিক কাহিনী,
যেগুলো তৈরি করতে খুব কম বাজেট লাগে ওই ধরনের কাহিনী বাছা হয়, এবং যেগুলো অনেক লম্বা সিরিয়াল হয় সেগুলোর ক্ষেত্রে যেটা হয় যে বহুদিন ধরে তৈরি হয়, শত শত পর্ব হয়, এবং এই শত শত পর্ব হইলে সেক্ষেত্রে টেলিভিশন নিজেই বানাতে পারে অথবা কোনো প্রোডাকশন হাউসকে দিয়ে দেয় যে আপনি এই 100 পর্বের একটা সিরিয়াল বানাই দিবেন। সেক্ষেত্রে এই 100 পর্বের সিরিয়াল খুব জটিল জায়গা হইলে বা জটিল লোকেশন হইলে, অনেক বেশি চরিত্র হইলে, তাহলে তো সমস্যাই। সেক্ষেত্রে আপনি বাছাই করতে হয় কেমনে, একটা সেট করতে হয় স্টুডিওর ভিতরে লম্বা সময় ধরে যাতে শুটিং করা যায়। তাহলে মূল ভিন্নতাগুলি কি কি? চলচ্চিত্রের স্ক্রিপ্ট দ্রুত গতিতে চলে, ওয়েব সিরিজ ধীরে ধীরে, এবং টিভি নাটকের গতি মাঝারি থাকে। দৃশ্য সংখ্যা, চলচ্চিত্রে কম দৃশ্য, ওয়েব সিরিজে অনেক দৃশ্য, এবং টিভি নাটকে সীমিত দৃশ্য। মানে এপিসোড গুলি সীমিত দৃশ্য থাকে, 20-22 মিনিটের মধ্যে একটা এপিসোড হয়, একটা পর্ব হয় আর কি। ওয়েব সিরিজ এবং টিভি নাটক ধারাবাহিক চলে, যেখানে চলচ্চিত্রের একক সম্পূর্ণ গল্প। কিন্তু আমাদের দেশে টিভিতে একটা সিঙ্গেল নাটক বা একক কাহিনীর নাটকও চলে, যেটা ধরেন ইউটিউবে আমরা যেমন নাটক দেখি, এগুলো থাকে। আচ্ছা, যেহেতু এটা বই, এই জন্য শিক্ষকদের জন্য কিছু প্রশ্নপত্র আছে, প্রতিটি অধ্যায়ের সাথে প্রশ্নপত্র আছে। একাডেমিক বই যেহেতু, এই হিসেবে এইভাবেই কোশ্চেন গুলি করা আছে। তাহলে আমরা একটু কোশ্চেন গুলি দেখি। যেমন ধরুন, চিত্রনাট্য বলতে কি বোঝায়, বলতে পারবেন কেউ? যেটা চিত্রনাট্য বলতে ব্লু প্রিন্ট বা নীল নকশা বলা হয়। হ্যাঁ, নীল নকশা বা ব্লু প্রিন্ট বলা হয়, সিনেমার ব্লু প্রিন্ট বলা হয়। এইটা আপনি মাথায় রাখলে হয়ে যাবে যে চিত্রনাট্য জিনিসটা হচ্ছে সিনেমা নির্মাণের ব্লু প্রিন্ট, ব্যাস এইটুকুই। এইটুকু মাথায় রাখলে আপনি মোটামুটি বুঝে যাবেন জিনিসটা কি। আচ্ছা, আরেকটা এই ধরনের অনেকগুলি প্রশ্ন আছে। যেমন ধরেন, দায়িত্ব ভূমিকা কি কি আছে, তারপরে বিশ্লেষণের ভূমিকা কি, চিত্রনাট্য কিভাবে পেশাদার হতে সাহায্য করে, নানা ধরনের প্রশ্ন। এগুলো শিক্ষকদের জন্য আসলে দেয়া আছে এখানে। আর এখানে আছে ছোট প্রশ্ন কিছু, আর এমসিকিউ দেওয়া আছে। আবার এটার সাথে এই প্রশ্নগুলোর উত্তরও দেওয়া আছে এই অধ্যায় থেকে সবকিছুই। তো সেখানে আমরা উত্তরগুলি দেখি একটু। জানেন, এই যে এখানে বলা হচ্ছে চিত্রনাট্য বলতে কি বোঝায়। তো রূপরেখা বা পাণ্ডুলিপি এটি কেবল একটি গল্প নয়, পর্দায় যা দেখা যাবে এবং শোনা যাবে তার একটি বিস্তারিত বর্ণনা। এইটা হলো মূল কথাটা, পর্দায় যা দেখা যাবে এবং যা শোনা যাবে সেটাই বিস্তারিত থাকবে যে জায়গায়, সেটা চিত্রনাট্য। এতে দৃশ্যপট, সময়, চরিত্রের আচরণ, সংলাপের সুনির্দিষ্ট বিন্যাস থাকে। একটি ভবন নির্মাণের আগে যেমন স্থপতি একটি ব্লুপ্রিন্ট তৈরি করেন, যা দেখে রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, অন্যান্য কর্মীরা কাজ করেন, চিত্রনাট্য চলচ্চিত্রের ক্ষেত্রে ঠিক তাই। তো আমরা যদি একটা ছোট প্রশ্ন দেখি, এগুলো সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে এখানে। যেমন ধরেন, গল্প বলা এবং চিত্রনাট্য লেখার মধ্যে মূল পার্থক্যগুলো সংক্ষেপে লিখুন। গল্প বলা এবং চিত্রনাট্য লেখার মধ্যে পার্থক্য: গল্প বলা মূলত বর্ণনা ভিত্তিক ন্যারেটিভ, যা পড়ার পর পাঠক কল্পনা করেন। অন্যদিকে চিত্রনাট্য হলো দৃশ্য ভিত্তিক, ভিজুয়াল, যা কেবল যা দেখা যাবে এবং শোনা যাবে তার বর্ণনা দেয়। গল্পে চরিত্রের মনের কথা লেখক সরাসরি বলতে পারেন, কিন্তু চিত্রনাট্যে তা অভিনয়ের মাধ্যমে প্রকাশ করতে হয়। তার মানে এই জিনিসটা আপনার কিন্তু মূল মানে ব্যাপারটা, পার্থক্যটা, মূল পার্থক্যটা যে গল্প এবং চিত্রনাট্যের মধ্যে মূল পার্থক্য কিন্তু এইটা। তো মোটামুটি আজকে আলোচনা এইটুকুই। আমার মনে হয় যে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আমি উত্তর দিই। আর প্রশ্ন না থাকলে আমরা শেষ করব। একটা প্রশ্ন ছিল আমার, সেটা হচ্ছে যে কোন দৃশ্য আসলে কত মিনিটের হবে, এটা আসলে আমরা বুঝবো কিভাবে বা আমরা নির্ধারণ করবো কিভাবে? আচ্ছা, সেটা নির্ধারণ করবে, ধরেন আপনি একজন খুনি, আমি উদাহরণ দিচ্ছি। আপনি একজন খুনি, তো আপনি কোনো একটা জায়গায় খুন করতে যাচ্ছেন, তাহলে সেইখানে যদি খুনটা করে ফেলেন, তারপরে কি আপনি ওইখানে থাকবেন? না। একদম সহজ সহজ ব্যাপার, সবাই বলবে যে না, আমি ওখানে থাকবো না। তাহলে প্রতিটা দৃশ্যের একটা উদ্দেশ্য আছে। খুনের যেমন মোটিভ থাকে, প্রতিটা দৃশ্যের একটা উদ্দেশ্য আছে। ওই দৃশ্যে ওই উদ্দেশ্যটা শেষ হয়ে গেলে দৃশ্য শেষ হয়ে যাবে। সেই উদ্দেশ্য কি? যদি লাভ স্টোরি হয়,
বয় মিস দ্য গার্ল, যে একটা ছেলে একটা মেয়ের দেখা হবে, তাহলে আপনি দৃশ্যর একটা প্ল্যান করলেন যে যেখানে তাদের দেখা হবে। তাহলে এই দেখাটা হওয়ার পর দৃশ্যটা আর কোনো কাজ নাই, এবং ওইটা আর বড় করার কোনো মানে নাই। ওটা এমন একটা জায়গায় শেষ করবেন যেখানে এই যা বলার ছিল বলা শেষ হয়ে গেছে, বা শেষ, দৃশ্য শেষ। এবং চিত্রনাট্যের মানে সমস্যা হচ্ছে যে আপনি জটিল করতে পারবেন না। কেন জটিল করতে পারবেন না? জটিল যদি হয়, অনেক যদি লোকেশন হয়, অনেক চরিত্র হয়, তাহলে তো ওইটা আসলে ক্যামেরা দিয়ে ধারণযোগ্য হবে না। তার মানে আপনাকে মাথায় রাখতে হবে লেখার সময় যে এটা ক্যামেরা দিয়ে কি ধারণযোগ্য হচ্ছে। হ্যাঁ, ধারণযোগ্য হচ্ছে, তাহলে ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে একটা দৃশ্য যেই জায়গাটা ঘটে, সেই জায়গাটা যদি বদলে যায়, তার দৃশ্যটা বদলে যায়। দৃশ্য বদলানোর মূল জিনিস হচ্ছে প্রতিটা স্থান বদলে গেলে একটা নতুন দৃশ্য শুরু হয়, কারণ ক্যামেরাটা আবার নতুন জায়গায় এনে নতুন করে চালু করতে হয়। তার মানে আপনি একটা জায়গাতে যতটুকু ঘটনা ঘটাইতে পারেন ততটুকু ঘটনাই একটা দৃশ্য হবে। এবং সেইটা কত দৈর্ঘ্যটা নির্ধারণ করবেন আপনি, যে যা ঘটাতে চাচ্ছেন সেটা ঘটিয়ে ফেললেই আর দরকার নাই। এটা হলো সাধারণ উত্তর। আর অ্যাডভান্স লেভেলের উত্তর হচ্ছে যে আপনি দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে ঘটনা ঘটিয়ে ফেলার পর দৃশ্য শুরু করতে পারেন, আরেকটা হচ্ছে দৃশ্য শুরু করে ঘটনা ঘটাইতে পারেন, মানে আপনি ঘটনাটা ক্যামেরার সামনে ঘটাবেন। আরেকটা হতে পারে না, আপনি ক্যামেরার সামনে ঘটনা ঘটাবেন না, ঘটনা ঘটার ফলাফলটা ক্যামেরার সামনে দেখাবেন। এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা। তো ওইটা কেন করা হয়? এইটা করা হয় এই জন্য যে গল্পের গতি বাড়ানোর জন্য। যে আপনি দৃশ্য, মানে গল্পটা শুরু হওয়ার অনেকখানি পরে আপনি দৃশ্য শুরু করলেন, তাহলে গল্পের গতিটা বেশি থাকবে। আর যদি গল্প শুরু হওয়ার অনেক আগে দৃশ্য শুরু করেন, তাহলে গল্পের গতি ধীর গতি হবে। এটা একটু বুঝতে জটিল, কিন্তু যখন বাস্তবে করে দেখবেন, দেখবেন যে হ্যাঁ হচ্ছে আসলে। তো সেক্ষেত্রে এই দুইটা কৌশল আছে, যে আপনি দৃশ্যের যেই যেই জিনিসটা আহ, মানে ঘটাইতে চাচ্ছেন সেটা আপনি ইচ্ছা করলে নাও দেখাইতে পারেন, এটা একটা কৌশল। আবার আরেকটা কৌশল আছে, যে গোটা দৃশ্যটা যা হবে, যে বয় মিস দা গার্ল যদি ধরি, যে পুরো দৃশ্যটার মধ্যে এই মেয়েটা ছেলেটার সাথে দেখা হবে, বা ছেলেটা মেয়েটার সাথে দেখা হবে। তো আমরা পুরো দৃশ্যটা স্বাভাবিকভাবে কোথায় দেখা হবে, আমরা প্ল্যান করলাম যে তাদের দেখা হবে একটা মার্কেটের মধ্যে। কখন দেখা হবে? যখন একটা কিছু, মেয়েটার একটা কিছু হারিয়ে যাবে, একটা দামি কিছু একটা ঘড়ি হারিয়ে যাবে, এবং ওই ঘড়িটা ছেলেটা পাবে, এবং ছেলেটা হয়তো দেখবে মেয়েটার হাত থেকে ঘড়িটা খুলে পড়ে গেল, মেয়েটা খেয়াল করে নেই। সে হয়তো মেয়েটাকে ডাক দিতে যাবে, দেখবে ভিড়ের মধ্যে মেয়েটা হারিয়ে যাবে। তারপরে সে খুঁজবে যে কোথায় গেল। তারপরে সে খুঁজছে খুঁজছে খুঁজতে খুঁজতে দেখবে যে মেয়েটা বেরিয়ে যাচ্ছে মার্কেট থেকে। সে গেটের সামনে দাঁড়িয়ে বলবে যে এই ঘড়িটাকে আপনার? মেয়েটা প্রথম না না, আমার আমার ঘড়ি হবে কেন? বা মনে করবে যে বাজে একটা ছেলে ফালতু ডিস্টার্ব করার জন্য আসছে। তো এরকম নানা ভাবে আপনি সাজাতে পারেন। আরেকটা হতে পারে যে একেবারেই যখন সে ঘড়িটা দিল, ও হ্যাঁ আমার ঘড়ি, তাই তো, আরে আপনি কোথায় বললেন? ওই ভিড়ের মধ্যে পড়েছিল ঘড়িটা, বা আপনার হাত থেকে পড়ে গেল, আমি দেখলাম। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ বলে মেয়েটা উঠে গাড়িতে উঠে চলে গেল, ছেলেটা দাঁড়িয়ে থাকলো, দৃশ্য শেষ। অথবা আপনি দৃশ্যটা শুরু করতে পারেন এইভাবে, মেয়েটা বেরোচ্ছে মার্কেট থেকে, একটা ছেলে এসে বলছে এই ঘড়িটা কি আপনার? না, আমার এই ঘড়ি হবে কেন? কি বলেন, আমার না, এই ঘড়ি আমার না। দেখেন চিন্তা করে, আপনার আপনার হাতে কি ঘড়ি ছিল কোনো? না, আমার হাতে কোনো ঘড়ি ছিল না। হ্যাঁ, দৃশ্য শেষ করে দেয়। পরে দৃশ্য দেখাচ্ছেন যে বাড়িতে যাওয়ার পর ঘড়িটা খুঁজছে। তার মানে আপনি কিভাবে গল্প বলবেন, এটা তো আপনার বুদ্ধির ব্যাপার। এবং গল্প লিখতে হলে আপনাকে বুদ্ধিমান হইতেই হবে। বুদ্ধিমান না হইলে আপনি মানুষকে গল্প বলে ধরে রাখতে পারবেন না। বুদ্ধি, এবং সেই বুদ্ধিটা আপনার কথা হবে অভিজ্ঞতার কারণে হবে, পড়াশোনার কারণে হবে। আরেকটা হচ্ছে বকা খাওয়ার মূল্য হবে। যার কাছে স্ক্রিপ্ট বেঁচতে যাবে সে বলবে, আর মিয়া এটা কোন স্ক্রিপ্ট হয়েছে? দুনিয়ার পচা মারা বস্তা পচা গল্প নিয়ে ঘুরতেছেন, এটা কোনদিন এই গল্প দিয়ে সিনেমা বাংলা সিনেমায় চলবে না। আপনি অপমানিত হবেন, এবং আপনার মানে এই যে এই মানে আপনাকে গ্রহণ করা হবে না। আপনাকে এই মানে কি বলা যায়, এটাকে কিভাবে বলে, মানে এটাকে বলা যায় যে আপনাকে আসলে আপনার অ্যাকসেপ্টেন্স হবে না জিনিসটা, এই আপনার গ্রহণযোগ্যতা
হবে না, গ্রহণযোগ্যতা পাবে না আপনার গল্পটা, বা আপনার মেধাকে কেউ মূল্যায়ন করবে না, তখন আপনার মধ্যে একটা জেদ তৈরি হতে পারে, অথবা আপনার মধ্যে একটা হতাশা তৈরি হতে পারে যে করবই না আর লিখবই না, এটা হইতে পারে। আরেকটা হইতে পারে জেদ তৈরি হতে পারে যে লেখা দেখা দিব। এই জাতীয় সবকিছু অভিজ্ঞতার ফলে আপনার মাথাটা খুলবে, এবং সত্যিকার অর্থে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল মানুষকে যা শেখাইতে পারে না, বাস্তব দুনিয়া তার চেয়ে বেশি শেখায়। তো একজন লেখক তো বাস্তব দুনিয়া থেকেই বেশি শেখে। তো এইটা যদি আপনার থাকে যে আপনি কাজ করতে করতে অভিজ্ঞতাগুলি কাজে লাগান, বা আপনার জীবনের অভিজ্ঞতাগুলি কাজে লাগান, তাহলে অনেক সুন্দর গল্প বলতে পারবেন। ঠিক আছে, আমি মনে হয় সঠিক উত্তর দিতে পারলাম। আর কোনো প্রশ্ন কারো? আচ্ছা, প্রশ্ন করার অভ্যাস করেন, এবং আহ, এখন যদি প্রশ্ন না থাকে, পরে হলেও, আগামী শনিবারে হলেও প্রশ্নগুলো করেন। আরেকটা হলো অ্যাসাইনমেন্ট আমি দিব আপনাদেরকে। সেটা হচ্ছে খুব সহজ সহজ অ্যাসাইনমেন্ট দিব। আজকে অ্যাসাইনমেন্ট দিব না, আমরা পরের লেকচার থেকে শুরু করব জিনিসটা। খুব ছোট ছোট অ্যাসাইনমেন্ট দিব লেখার জন্য। যেমন চরিত্রের ক্ষেত্রে চরিত্র লেখার একটা অ্যাসাইনমেন্ট দিব, তারপরে হচ্ছে লোকেশনের বর্ণনা লেখার অ্যাসাইনমেন্ট দিব, এই ধরনের কিছু অ্যাসাইনমেন্ট, সংলাপ লেখার অ্যাসাইনমেন্ট দিব। ফাইনালি আমরা এগুলো সব মিলাবো। এই ধরনের অ্যাসাইনমেন্ট গুলো করলে আপনার লেখার হাত খুলবে, আর না হয় আচ্ছা, আপনাকে দিয়ে আসলে আপনার অভ্যাসটা হবে না। ছোট ছোট আহ, লেখা একটা লিখতে জিনিস হবে। একটু জানতে চাই। যেমন ধরেন যে সব সিনেমাই তো চিত্রনাট্য হয়, তারপরে সিনেমা হয়, তাই না? মানে চিত্রনাট্য ছাড়া তো কেউ সিনেমা বানায় না। চিত্রনাট্য ছাড়াও সিনেমা হতে পারে, এবং আপনার ডিরেক্টরের মাথায় যদি গল্পটা থেকে যায়, সেক্ষেত্রে খুব অভিজ্ঞ ডিরেক্টর হলে, যে আসলে জানে কিভাবে কোনটা কি হয়, মুখস্থই থাকে তার, সেক্ষেত্রে আচ্ছা, চিত্রনাট্য দরকার নাই। তো তবে চিত্রনাট্য এরকম মানে ধরেন যে খুব মানে সফল কোনো একটা সিনেমা, এটার একটা চিত্রনাট্য যদি মানে আপনারা মানে দেখাতে মানে আমাকে, আমি যদি দেখতে পারি, তাহলে আর কি একটা জিনিসটা বুঝতে পারবো যে সিনেমাটা কিভাবে হলো বা চিত্রনাট্যটা আসলে কিভাবে লেখা হয়েছিল। না, এরকম এটা কি তো সম্ভব? অনলাইনে লক্ষ লক্ষ চিত্রনাট্য পাওয়া যায়, এবং আমি ও সেগুলো আচ্ছা, শেয়ার লিখে করবো। সার্চ দিলেই হবে? কোনো সমস্যা নাই। আমি আপনাকে এই গ্রুপেই শেয়ার করে দিব, এই চিত্রনাট্য, বিখ্যাত চিত্রনাট্যগুলি দিয়ে দিব। আচ্ছা, এটা কোনো সমস্যাই না। এবং এই গ্রুপেই আমি বিখ্যাত কতগুলি সিনেমা দিয়ে দিব, সিনেমা স্ক্রিপ্ট মানে চিত্রনাট্য সহই দিয়ে দিব। আপনি আচ্ছা, আচ্ছা। সিনেমাও দেখবেন, চিত্রনাট্য পড়তে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, মানে ওইটা হলে আমার মানে বুঝতে ব্যাপারটা আরো ভালো হবে আর ঠিক কি। আছে, আমি দুটোই দিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। তো এই চিত্রনাট্য পড়া বা সিনেমা দেখে আপনি আসলে শিখবেন না বেশি, আপনি বরং শিখবেন যে চিত্রনাট্য কিভাবে লিখতে হয়, এই জাতীয় বই অথবা এই জাতীয় আর্টিকেল, অথবা আপনি যদি কোনো ওয়ার্কশপ করেন, যে যেটা এই ধরনের ওয়ার্কশপ, যে কেউ আপনাকে শিখিয়ে দিবে, তাহলে আপনি শিখবেন। যদি উপন্যাস পড়ে উপন্যাস লেখা যায়, তো তাহলে তো যে পাঠক সেই তো লেখক হইতো। বিষয়টা আসলে ওই রকম না। তবে হ্যাঁ, আপনি যদি অনেক সিনেমা দেখেন, অনেক উপন্যাস পড়েন, তাইলে আপনার মাথাটা পাকবে। মানে আপনি ধরনটা ধরতে পারবেন যে কত ধরনের সিনেমা হয়, কত ধরনের আহ, গল্প হতে পারে। আপনি এই বুদ্ধিগুলি বাড়বে। এবং সাধারণত যারা লেখক বা সিনেমা যারা বানায়, ফিল্ম মেকার, তাদের ছোটকাল থেকেই গল্প পড়ার বা সিনেমা দেখার নেশা থাকে, এবং দেখতে দেখতেই এক সময় সে মনে করে যে হ্যাঁ, আমি পারবো বানাতে। এবং যখন বানাতে পারবো মনে করে, তখন তাকে এই কৌশলগুলি শিখতে হয় যে কিভাবে করে আসলে জিনিসটা। এটা তাকে হয়তো প্র্যাকটিক্যালি কাজ করে শিখতে হয়, অথবা ফিল্ম স্কুলে ভর্তি হতে হয়, বা ওয়ার্কশপ করতে হয়, বা নিজে পড়তে হয়, হোয়াট এভার। এক এক একজনের শেখার পদ্ধতি একরকম, একরকম হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আপনাকে কাজ করতে হলে শিখতে হবে, না শিখে আসলে পারবেন না। মানে কেউ পারে নাই। আপনি যদি আহ, মানে না শিখে পারবেন না। এবং আপনার নিজস্ব একটা পদ্ধতি থাকতে পারে, সেটা শেখার ক্ষেত্রেও, চলচ্চিত্র বানানোর ক্ষেত্রেও আপনার নিজস্ব একটা পদ্ধতি হতে পারে, এবং সেটা অগোছালো পদ্ধতি হতে পারে, গোছালো পদ্ধতি হতে পারে। ঠিক আছে। তো আর কারো কোনো প্রশ্ন? মনে হচ্ছে প্রশ্ন নাই। প্রশ্ন না থাকাটা এক অর্থে ভালো, যে আহ, মানে লেকচারটা ভালো হইলো মনে হয়। আবার এক অর্থে খারাপ, যে আপনার আর জানার আগ্রহ নাই, এটাও হইতে পারে। তো দুইটাই সমস্যা। প্রশ্ন করেন, কথা বলেন, তাহলে আপনার লাভ হবে। আর আজকে যদি খুব ভালো আহ, মানে বুঝে না থাকেন কোনো জায়গায়,
তাহলে এই ভিডিওটা তো দেখবেনই, ভিডিওটা দেখে আপনি ইয়ে করেন যে এই জায়গাটা বুঝি নেই বা এই জায়গাটা আর একটু ডিটেলে আমরা যাবো, এমনিতেই আগামী লেকচার থেকে ডিটেল যাব। আর ইয়ার শেষে আমি চাইবো যে আপনারা অল্প অল্প করে লিখতে শুরু করেন। কোথা থেকে লিখতে শুরু করতে হবে সেটা আমি বলে দিব, সেভাবে লিখতে শুরু করেন এবং এই 3 মাসের মধ্যে একটা স্ক্রিপ্ট লিখে ফেলেন। তাহলে সবারই লাভ হবে, আসলে মানে লিখে ফেললে লাভ হবে। এবং আপনি যদি এখানে এসে দেখাতে পারেন যে আমি এটা লিখেছি, এই লিখেছি, তাহলে সেক্ষেত্রে আমরা নিজেরা দেখে হয়তো বলে দিতে পারবো যে এইটা এটা 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 সমস্যা বা এইটা এটা বদলানো দরকার। তাহলে আপনার লাভ হবে, অন্যদেরও লাভ হবে। আমার মনে হয় এটাই ভালো, যে কাজ করতে করতে মানে শিখতে শিখতে কাজ করা, কাজ করতে করতে শেখা, তাতে মাথায় খুব সহজে ঢুকে যায় জিনিসটা। আপনি শুধু শুধু পড়লেন এবং কাজটা করলেন না, তাহলে আসলে মন থাকবে না, পরে ভুলে যাবেন। আর যদি কাজ করতে করতে শেখেন তাহলে ভুলবেন না, আপনার মধ্যে ঢুকে যাবে একেবারে জিনিসটা। আর বই পড়তে হবে না আপনার। তো আসলে বই পড়া তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে যে কাজটা শেখা। মানে বই পড়ে আপনি করবেন কি? বই মানুষ পড়ে কেন? বই পড়ে মানুষ কাজটা শেখার জন্য। যদি কেউ কাজটাই জানে, তার আর বই পড়ার দরকার নাই। ওই জায়গায় নিজেকে নিয়ে যান, তাহলে আরাম হবে। আপনি নিশ্চয়ই সিনেমার শট নেওয়ার আগে বই খুলে দেখে শটটা নিতে যাবেন না, কারণ আপনি আসলে জিনিসটা জানেন, আপনার আর বই দরকার হবে না। তো ওই জায়গাটা নিজেকে নিয়ে যেতে হবে, তাহলেই আপনার মানে আসলে আপনি কাজটা শিখলেন। তো সেটা করতে হলে আপনাকে প্র্যাকটিক্যালি লিখতে হবে। তো গল্প ভাবতে শুরু করেন, কোনটা লিখবেন যদি ভাবনা থাকে সেটা শেয়ার করেন। যে এই আরেকটা জিনিস বলি, যেমন লেখকদের ক্ষেত্রে একটা ভয় থাকে যে আমার গল্পটা মনে হয় চুরি। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার সবচেয়ে পচা গল্পটাই এখানে শেয়ার করেন, যেটা চুরি হয়ে গেল আপনার কোনো সমস্যা হবে না, যাতে কেউ ওটা চুরি করতে না চায়। এমন পচা গল্প দিয়ে আপনি শুরু করেন যে এটা কেউ চুরি করে নিয়ে যাবে না। একদম সিম্পল আর্ট, মানে একেবারেই বাংলা সিনেমার খুবই পচা টাইপ গল্প দিয়ে আপনি শুরু করেন, যেটা অনেক সিনেমাতে আছে। কিন্তু আপনার তো শিখতে হবে, তো আপনার শেখার জন্য ওই ধরনের গল্প নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ওটা আমি পরে যদি ব্যবহার করেন কোনো না। লেখকের গল্প নিয়ে করতে চাই সেটা না, কি সেটা করতে পারবেন না, কারণ কপিরাইট আইনে সেটা আটকাবে। মানে এরকম লেখক যেটা অনেক আগের, মানে যেটার কপিরাইট সমস্যা হবে না? সেটা পারবেন যদি সেটা মানে হয়, এই কপিরাইট, মানে লেখকের মৃত্যু হয়ে থাকে 60 বছরের বেশি, যেমন বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ, এরকম, হ্যাঁ, বা উইলিয়াম শেক্সপিয়ারের গল্প, এটা পারবেন, সেটা আচ্ছা, নিয়ে মানে পারবেন। রবীন্দ্রনাথের গল্প নিয়ে করা যাবে এরকম? অবশ্যই করা যাবে, কারণ তার তো কপিরাইট আচ্ছা, নেই এখন আর। হুম। তো ঠিক আছে। সেক্ষেত্রে করতে পারবেন, ওই ধরনের গল্প নিয়েই করাই ভালো, কিন্তু একেবারে কপিরাইট আছে এটা নিয়ে করেন না। আর আরো ভালো হয় বোধহয় নিজের প্রকাশিত কোনো গল্প থাকলে সেটা নিয়ে যদি করা যায়, মনে হয় সেটা আরো ভালো হয়, চুরি হওয়ার কোনো সমস্যা নাই নাকি? ভালো ভালো সবগুলি হয়। আপনার প্রকাশিত গল্প নিয়েও করতে পারেন, আপনার অপ্রকাশিত গল্প নিয়েও করতে পারেন, অথবা যেই গল্পটা আপনি ভাবেননি, হুম, আপনি একেবারে নতুন ভাবছেন, সেই গল্প নিয়েও করতে পারেন। কারণ কি? কারণ হচ্ছে আপনাকে তো কোনো না কোনো সময় নতুন একটা গল্প ভাবতে হবেই। রাইট। তো আপনাকে তো এটা করতেই হবে, এমন না যে জীবনের শেষ গল্পটা আপনি লিখে ফেলছেন, তা তো নয়। তো সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়তই নতুন নতুন গল্প ভাবতে হবে, এবং এই নতুন নতুন গল্প ভাবার কৌশলটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব, সৃজনশীলতা নিয়ে। সুতরাং আপনাকে এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যেতেই হবে। তাহলে সেক্ষেত্রে আপনি পুরনো গল্প, রবীন্দ্রনাথের গল্পই নেন, আবার নিজের গল্পই নেন, অথবা আপনার কাছে কোনো গল্প নাই, কিভাবে আপনি ভাবতে ভাবতে গল্পটা বানাবেন সেই কৌশলটা তো আমরা শিখবো। তার মানে সবগুলোই হতে পারে। এবং অন্যের গল্পে, যেটা অ্যাডাপ্টেশন বলে, মানে অন্যের গল্প নিয়ে সিনেমা বানানো, এটা পৃথিবীর মানে বহুল প্রচলিত ব্যাপার। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত গল্পগুলি, উপন্যাসগুলি নিয়ে সিনেমা বানানো, এটা তো হলিউডে বলেন বা পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতে তা হয়। এবং ওই কৌশলটা শিখতে হবে যে আপনি একটা উপন্যাস থেকে কিভাবে চিত্রনাট্য বানাবেন, এবং এখানে সেটা আমরা শিখবো। তো এগুলো সবই শেখা হবে। তো আগামী ক্লাস থেকেই আসলে একটু ভাবতে শুরু করেন যে কিভাবে কিভাবে করে। আপনার যদি আগের লেখা গল্প থাকে এবং সেটা থেকে করতে পারেন, ফাইন, করেন, সমস্যা নেই।
কোনো সমস্যা নেই, এগুলো একদম মানে পুরো খোলা। সৃজনশীলতার জায়গায় কোনো ধরনের বাধা দেওয়ার কিছু নাই, বাধা দেওয়া উচিত না। ঠিক আছে, তো আর কারো কোনো প্রশ্ন নাই? তাহলে তা আমরা আজকে শেষ করি। জানেন বলেন। মানে যে কোনো গল্প থেকে যখন ওই যে লিখে চিত্রনাট্যটা, এইখানে তো বোধহয় কপিরাইটের ব্যাপার আছে, আবার অ্যাডাপ্টেশন করলে কি সেম টাইপের কপিরাইটের ব্যাপার হয়? হ্যাঁ, দুইটাই কপিরাইটের বিষয় হয়। আপনার আপনার হচ্ছে একটা কপিরাইট হয় হলো উপন্যাস হিসেবে, আর একটা হচ্ছে চিত্রনাট্য হিসেবে, এবং আরেকটা হয় হলো সিনেমা হিসেবে। মানে সিনেমার নিজস্ব একটা কপিরাইট আছে, আপনি ইচ্ছা করলে যে কোনো দৃশ্য, এখন বলবেন যে ভাই নকল সিনেমা, হ্যাঁ নকল সিনেমা হয়। বলা হচ্ছে যে আপনি একটা দেশের সিনেমা আরেকটা দেশে নকল হয়ে গেলে সেক্ষেত্রে কপিরাইট কিভাবে, সেই ক্ষেত্রে কপিরাইট তো জটিল বিষয়। মানে ধরেন আপনি হলিউডের একটা সিনেমা কপি করে ফেললে সেইটা যত সহজে আপনাকে ধরবে বা তার ধরার ক্ষমতা আছে, কিন্তু একটা দেশের গরিব ফিল্ম মেকার সে হয়তো আফগানিস্তানে সিনেমা বানায় কষ্ট টষ্ট করে, ইউটিউবে তার সিনেমার একটা পাইরেটেড কপি আপনি দেখছেন, দেখে কপি করে ফেলছেন আপনি। তো এই গরিব ফিল্ম মেকারের পক্ষে আপনাকে ধরা খুব কঠিন। আবার আপনি যদি এমন দেশে থাকেন যে দেশে আসলে মানে আইন কানুনই নাই ঠিকঠাক মতো, তাহলে তো আরো কঠিন। তার মানে এটা নির্ভর করে যে আসলে আপনি কোন অবস্থা আছেন। তবে আমি বলবো যে কপি করাটা নিয়ে চিন্তা করা মানে খুব কঠিন করে চিন্তা করার কিছু নাই, আবার একেবারে মানে বোকার মতো কপি করার অর্থ নাই। আইডিয়া আপনি অন্য অনেক গল্প থেকে আইডিয়া পাবেন। কেন? কারণ হচ্ছে বলা হয় পৃথিবীর সব গল্প বলা হয়ে গেছে। লাভ স্টোরি পৃথিবীতে কোটি 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 কোটিটা আছে। তা আপনি যখন লাভ স্টোরি লিখতে যাবেন, সিনেমাতে সবচেয়ে জনপ্রিয় জনরা হচ্ছে রোমান্স। তো আপনি যখন রোমান্স লিখতে যাবেন, স্বভাবতই আপনাকে পৃথিবীর সব বিখ্যাত লাভ স্টোরিগুলি পড়তে হবে বা সিনেমাগুলি দেখতে হবে। তো সেক্ষেত্রে কোনো না কোনো আইডিয়া আপনার মাথায় থেকে যেতে পারে। এই জন্য নতুন রাইটারদের কি হয়, তারা যতই ভালো লেখুক কোনো না কোনো পুরনো রাইটারের গল্প থেকে কপি হয়ে যায়। কি শালা, যতই নিজের গল্প লিখতে যাই দেখা যায় আরেকজনের গল্প লেখা হয়ে গেছে। এই নিজের গল্পটা নিজের মতো হইতে হইলে আপনাকে সচেতন ভাবে চিন্তা করতে হবে যে আমি আসলে আমার গল্পটাই লিখবো, এবং সেইটা যখন আপনি পারবেন তখন কিন্তু আপনি আসলে মানে সত্যিকার অর্থেই মানে কিছু সৃষ্টি করছেন কিছু, সবই আরেকজনের জিনিস। অনেকটা হলো পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তির মতো। তো সেটা ব্যবহার করেন, কিন্তু নিজে কিছু করে দেখান, ওটাই আসলে উদ্দেশ্য। কপিরাইট আইনের চেয়েও বড় জিনিস হচ্ছে আপনার নিজের যদি কিছু না সৃষ্টি করে যান তাহলে আপনার খারাপ লাগবে না, এটা তো একটা বিষয়। তো নিজেরও তো কিছু থাকা দরকার। তো সেই আলোচনাটাই আসলে আমরা এই 12-13টা লেকচার দিয়ে আমরা করব, যে কিভাবে আসলে সৃষ্টিটা করে, সেই কৌশলগুলি শিখবো। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নিজেরা করেন না কেন? আমি তো বারবার জিজ্ঞেস করে প্রশ্ন করাবো? নাই প্রশ্ন? তাহলে ঠিক আছে, 1 ঘন্টায় শেষ করি। আমাদের অবশ্য 2 ঘন্টা ছিল, সময় ছিল। যেহেতু এটা এই আজকে প্রশ্ন কম থাকাই স্বাভাবিক, কারণ এটা এই একই বিষয় আমরা গত দিনও আলোচনা করছি, এবং আজকে শুরু তো খুব সহজ বিষয় ছিল। আগামী দিন থেকে এটা জটিল হতে শুরু করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে খোদা হাফেজ। আবার আগামী শনিবার দেখা হবে। শুভরাত্রি। শুভরাত্রি।